রাতে শেষ ট্রেন। স্টেশন জুড়ে ছড়িয়ে থাকা ভাঙা আলো আর ক্লান্ত নিস্তব্ধতা। হঠাৎই বাতাসে ভেসে আসে এক অদ্ভুত সংকেত, একটা শোঁ শোঁ আওয়াজ, যেন কোনো অনিবার্য বিপদের পূর্বাভাস। ঠিক তখনই এক অচেনা যাত্রী রক্তমাখা হাতে দৌড়ে উঠে পড়ে শেষ ট্রেনে। তার চোখে ছিল আতঙ্কের ছায়া, আর হাতে এক অমূল্য ধন, যার রহস্য ঘিরে রেখেছে প্রাণঘাতী এক চক্রান্ত। গোয়েন্দা বোধিসত্ত্ব পিয়াল আর চঞ্চু এই রহস্যের কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয় অচিরেই। একটি সংকেত, একটি ভুল করা সিদ্ধান্ত, আর শুরু হয় মৃত্যুর সাথে এক নিঃশব্দ দৌড়। শেষ ট্রেনের সংকেত, একটা যাত্রা যেখানে প্রতিটা মুহূর্তই একটা করে ধ্বংসের ঘণ্টা, আর প্রতিটা সংকেত হতে পারে জীবনের শেষ ইশারা। তাহলে তৈরি তো? শেষ ট্রেনের ইঞ্জিন হুইসেল বাজিয়ে এগিয়ে চলেছে। তুমি কি যথেষ্ট সাহসী এই যাত্রায় সঙ্গী হতে? রাত তখন প্রায় 2:30। চন্দ্রকোনা স্টেশন বলতে গেলে ভূতের স্টেশন হয়ে আছে। এক একটা বাতি টিম টিম করে জ্বলছে, আর আমরা কয়েকজন যাত্রী অপেক্ষা করছিলাম শেষ ট্রেনের জন্য। হঠাৎ দূর থেকে দৌড়ে আসতে দেখি একটা এই ছায়া মূর্তি, হাত কাটা, জামা ছেঁড়া, আর চোখে মুখে এমন আতঙ্ক যেন জান বাঁচিয়ে পালিয়ে এসেছে। ওই লোকটা দৌড়ে উঠে পড়ল শেষ ট্রেনের একটা ফাঁকা কামরায়। গা থেকে যেন ভয়ের গন্ধ বেরোচ্ছিল। স্টেশনের ভজহরি কাকু একটি এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ট্রেনের হুইসেল বাজতেই সবাই থমকে গেল। আমরা কিছু বুঝে ওঠার আগেই শেষ ট্রেন গড়িয়ে চলল অন্ধকারের দিকে। এদিকে পরের দিন আমি, চঞ্চু আর দাদা, মানে বোধিসত্ত্ব দাদা, বসেছিলাম আমাদের পুরনো বাড়ির লাইব্রেরি ঘরে। দাদা কাগজপত্রে ডুবেছিল, আর আমরা দুজন মনে মনে ঠিক করেছিলাম এই রহস্যের গন্ধ পেলেই ঝাঁপিয়ে পড়ব। পিয়াল, দাদাকে বলবি শেষ ট্রেনের সেই রক্তমাখা লোকটার কথা? সবাই বলছে ওই কামরায় উঠে লোকটা গায়েব হয়ে গেছে। চঞ্চুর কথা শুনে আমি একটু হেসে ফেললাম, কিন্তু তার আগেই, চঞ্চু দেখ, জানলার কাছে কিছু পড়ল। আমি এগিয়ে গিয়ে একটা ছোট চিঠি কুড়িয়ে পেলাম। ভিতর থেকে বের করলাম একটা পাতলা প্যাকেট। চিঠিটায় লেখা, শেষ ট্রেনের সংকেত বুঝতে পারলে জীবন, না পারলে মৃত্যু। কাল রাতের মধ্যে উত্তর খুঁজে বের করো। পিয়াল, এটা কি সত্যি? চঞ্চুর গলা কাঁপছিল। আমি তাকিয়ে দেখি দাদা চুপচাপ বসে আছেন, গভীর চিন্তায়। তার চোখে সে চেনা আগুনের ঝিলিক। রহস্যটা গভীর, তবে মনে রেখো, সংকেত যখন এসেছে তখন আমাদের দায়িত্ব শুরু হয়ে গেছে। এবার যুদ্ধ সময়ের সাথে। শেষ ট্রেনের সংকেত বেজে গেছে। আমরা জানতাম না আগামী রাত আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। ঘড়ির কাঁটা তখন রাত 3টা ছুঁই ছুঁই। আমরা তিনজন, বোধিদা, আমি আর চঞ্চু, গম্ভীর মুখে লাইব্রেরি ঘরে বসে। সামনের টেবিলে পড়ে আছে সেই অদ্ভুত চিঠি আর ছোট্ট একটা প্যাকেট। চঞ্চু একবার চিঠির দিকে, একবার প্যাকেটের দিকে তাকিয়ে ঘামছে। আমি নিজেও অস্বস্তি কাটাতে পারছিলাম না, কিন্তু বোধিদা চুপচাপ চোখ বুজে সব কিছু বিশ্লেষণ করছে মনে হচ্ছিল। হঠাৎ বোধিদা চোখ খুলল। পেয়াল, স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করো। এই ট্রেনের শেষ বগিতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা খোঁজ নিতে হবে। চঞ্চু, তুমি সোর্সদের খবর দাও। আজ রাতে চন্দ্রকোনা স্টেশন থেকে কে কে উঠেছিল তার একটা তালিকা দরকার, দ্রুত।
আমি সাথে সাথেই ফোন হাতে তুলে নিলাম। স্টেশন মাস্টার রামকৃষ্ণবাবু বহুদিনের চেনা, ঘুম ঘুম গলায় ফোন ধরলেন। হ্যালো, কে বলছেন? পিয়াল বলছি, জরুরি কথা। শেষ ট্রেনে আজ রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটেছে মানে? একটা ছেলেকে তো দেখি দৌড়ে উঠে গেল শেষ বগিতে। খুব ভয় পেয়েছিল মনে হলো, হাতেও রক্ত দেখলাম। রক্ত? নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। তার নাম জানেন? না রে ভাই, সেই সময় ছিল না। শুধু এটুকু বলবো, ছেলেটার গায়ে নীল রঙের একটা জ্যাকেট ছিল। আমি বধিরদের দিকে তাকালাম। চোখে মুখে ভাবলে হীন, কিন্তু মুখের রেখায় টান স্পষ্ট। চঞ্চু টুকটাক ফোনে কার কার সাথে যেন কথা বলছে। হঠাৎ চঞ্চু উচ্ছ্বসিত গলায় বলে উঠল, পেয়েছি বদিদা, একজন সূত্র জানিয়েছে এই চন্দ্রকোনা স্টেশনের শেষে ট্রেনে একজন অজানা লোক উঠেছিল। লোকটা নাকি আগে কাছের কোনো বস্তিতে দেখা গেছিল, আর তার পিছনে দুজন অপরিচিত লোক ঘুরঘুর করছিল। বদিদা আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর নিচু গলায় বলল, দুজন অনুসরণকারী, রক্তমাখা হাত, শেষ ট্রেন। এখানে সময় নষ্ট করার সুযোগ নেই। চলো, আমরা এখনই চন্দ্রকোনা স্টেশনের দিকে রওনা দিচ্ছি। রাত তখন আরো গভীর, নির্জন রাস্তা, আকাশে কালো মেঘ জমে আছে, আর তিনজন ছুটে চলেছি অজানা এক মৃত্যু ফাঁদের দিকে, শেষ ট্রেনের সংকেতের রহস্য ভেদ করতে। আমরা তখন রাস্তায়, অন্ধকার আর নিস্তব্ধতা যেন গিলে খেতে চাইছে আমাদের। বদিদা গাড়ি চালাচ্ছিলেন, চোখ সামনে, কিন্তু মস্তিষ্কে যেন লাফাচ্ছিল হাজারটা প্রশ্ন। চঞ্চু আর আমি চুপচাপ। গন্তব্য চন্দ্রকোনা স্টেশন, কিন্তু সেখানে পৌঁছানো মানেই কি সব উত্তর পাওয়া যাবে? গাড়ির হেডলাইটে স্টেশনের সাইনবোর্ড ভেসে উঠল, চন্দ্রকোনা। গাড়ি থামতেই আমরা তিনজন একসাথে দরজা খুলে নেমে পড়লাম। এই স্টেশনটা তো একেবারে ফাঁকা। রাত্রে লোক থাকে না বুঝি? রাত্রে শেষ ট্রেন ছাড়ার পর প্রায় জনশূন্য হয়ে যায়। রেলের কেয়ারটেকার ছাড়া কেউ থাকেই না। আমরা ঢুকলাম স্টেশন মাস্টারের অফিসে। রামকৃষ্ণবাবু তখন ফ্লাক্সে করে চা খাচ্ছিলেন। আমাদের দেখে চমকে উঠলেন। আরে, কি এত রাত্রেও চলে এসেছেন? আমরা কিছু দেখতে এসেছি। আপনার সিসিটিভি ফুটেজটা যদি দেখাতেন, শেষ ট্রেনের প্ল্যাটফর্মের অংশটা বিশেষ করে। রামকৃষ্ণবাবু আমাদের নিয়ে গেলেন কন্ট্রোল রুমে। বদিদা স্ক্রিনের দিকে তাকিয়ে একাগ্র, ঘড়ির সময় মিলিয়ে ফুটেজ ঘোরাতে ঘোরাতে অবশেষে, এই যে এ লোকটা, নীল জ্যাকেট, হাতে রক্ত লেগে আছে, কিন্তু তার চেহারাটা ধরা পড়ছে না স্পষ্টভাবে। আর এ দেখো, দুই ছায়ামূর্তি কিছু দূর পিছন দিকে তাকিয়ে আছে। আমাদের গায়ে কাটা দিয়ে উঠল। একটা ট্রেন ছাড়ছে, তার দরজায় একজন দৌড়ে উঠছে, আর দূর থেকে তাকিয়ে থাকা দুটো ছায়া যেন তার শিকারী। বদিদা সেই জুম করা ফ্রেমে ফ্রিজ করে রাখল স্ক্রিন। তারপর চঞ্চুকে বলল, চঞ্চু, এই ছেলেটার ছবি মোবাইল দিয়ে তুলে রাখো। দুপুর নাগাদ সিটি ক্রাইম ইন্টেলিজেন্সকে পাঠাতে হবে। আর যদি পারো, বস্তি এলাকার কেউ চিনতে পারে কিনা খোঁজ নাও। ঠিক আছে বদিদা, এখনই তুলে রাখছি। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ল। একজন অচেনা লোক, গায়ে রুক্ষ চাদর, চোখে অস্থিরতা। সে ঢুকেই বলল, আপনারা কি ওই ট্রেনের ছেলেটাকে খুঁজছেন? হ্যাঁ, আমি ওকে চিনতাম। নাম বিকাশ। ও ও এক জিনিস নিয়ে পালাচ্ছিল। আমরা থমকে গেলাম। শেষ ট্রেন, রক্তমাখা ছেলে, দুজন অনুসরণকারী, আর এখন একটা নাম বিকাশ, আর একটা ইঙ্গিত, জিনিস নিয়ে পালানো। বধিদা উঠে দাঁড়ালো, ধীরে ধীরে লোকটার দিকে এগিয়ে গেল। তুমি কে, কি জানো বলো? আর বিকাশ পালাচ্ছিল কি নিয়ে? লোকটা গলা পরিষ্কার করলো, তারপর বলল,
ওর কাছে একটা ছোট্ট বাক্স ছিল, কাঠের। ভিতরে কি ছিল জানি না, কিন্তু ও বারবার বলছিল এটা যার কাছে যাবে তার জীবন রক্ষা পাবে। কিন্তু ও পৌঁছাতে পারেনি, কেউ ওকে থামিয়ে দিয়েছে। আমরা তখনও জানতাম না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু বুঝেছিলাম বিকাশের বাক্স আমাদের পরবর্তী ক্লু। আর এই কেস অনেক গভীর, অনেক বেশি বিপজ্জনক। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা অচেনা লোকটা তখনও থরথর করে কাঁপছে। তার চোখে আতঙ্ক, কণ্ঠে অনিশ্চয়তা। বদিদা চেয়ার ছেড়ে উঠে তার পাশে এসে দাঁড়ালেন, গলা নামিয়ে বললেন, তুমি বাক্সটার কথা বলছো? চঞ্চু তখন সদ্য পাওয়া ফুটেজ আর লোকটার কথা মিলিয়ে নিতে ব্যস্ত। আমি হাত বাড়িয়ে কাঠের বাক্সটা তুললাম, হালকা কিন্তু তালা দেওয়া, আর তালার গায়ে কিছুটা আঁচড়, জ্যামিতিক চিহ্ন যেন, সংখ্যা। বধিদা, এটা তো 3 সংখ্যার তালা, কিন্তু কোন সংখ্যা বসাতে হবে বুঝবো কীভাবে? বধিদা বাক্সটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন। হঠাৎ তিনি বললেন, তালার পাশে ছোট্ট একটা খোদাই করা চিহ্ন দেখেছ? 358। হে, রোমান সংখ্যা 3টে একসাথে লিখে রেখেছে বিকাশ। 3টে সংখ্যা, 3টি ঘর। তালার কোডটা 358 হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। চঞ্চু কোডটা ঘুরিয়ে ঘুরিয়ে মিলাতেই তালাটা খুলে গেল। আমরা থমকে দাঁড়ালাম। বাক্সের ভিতর কি আছে তা জানার আগে আমাদের শ্বাস আটকে গেল। ধীরে ধীরে ঢাকনাটা খুললাম। বাক্সের ভিতর ছোট্ট একখানা কাগজে আঁকা ছড়ানো ছিটানো রেখা, একটা মানচিত্র। তার নিচে ছোট্ট একটা ক্যাশেমেট কাগজ, তাতে লেখা কিছু শব্দ, ঘোরানো হরফে। যেখানে ছায়া খেলে অন্ধকারে তুমি পাবে সোনার ইঙ্গিত, কিন্তু সাবধান, জীবন আর মৃত্যুর মাঝখানে একটি সিগন্যাল বাজে। আমরা তিনজনই হা হয়ে তাকিয়ে রইলাম। চঞ্চু তো বলেই ফেলল, এটা তো একদম সিনেমার মতো, মানচিত্র আর ধাঁধা। কিন্তু এই ছায়া খেলে অন্ধকারে এই জায়গাটা কোথায়? এটা এক ধরনের রিডল, ক্লুজ ইন প্লেন সাইট। আর সোনার ইঙ্গিত কোনো গুপ্তধনের দিকে ইঙ্গিত করছে, কিন্তু কে খুঁজছে এটা, আর কে চায় এটা বিকাশের হাতে না পৌঁছাক? ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল সৌমেন, চঞ্চুর পরিচিত। এক সময় চোর, কিন্তু এখন সোর্স হিসেবে কাজ করে। চঞ্চু দ্রুত কল ধরল। হ্যাঁ হ্যাঁ, বল সৌমেন, তুই বিকাশ নামের কাউকে চিনিস? কি বললি? ওর পিছনে 2 ছেলেকে স্টেশনে দেখেছিস? কোন দিকে গেছে তারা? ফোন রেখে চঞ্চু আমাদের দিকে ঘুরে বলল, বিকাশকে যারা ধাওয়া করছিল তারা দুজনেই এখন মৌলিঘাট বস্তির দিকে গেছে। ওখানে নাকি তারা রাতের বেলা একটা পুরনো ঘরে ঢুকেছে। ঠিক আছে, তোমরা দুজন এক্ষণে বস্তি থেকে রওনা হও। আমি স্টেশন মাস্টারের কাছ থেকে আরও তথ্য নিয়ে একটু পরে আসছি। আরও গভীরে ঢুকে পড়ছি আমরা। শেষ ট্রেনের সংকেত এবার আমাদের টেনে নিয়ে চলেছে এক অন্ধকার দুনিয়ার দিকে। একটা ভুল সিদ্ধান্ত, আর হয়তো আর ফেরার পথ থাকবে না। চঞ্চু আর আমি তখন পৌঁছেছি মৌলিঘাট বস্তির কাছে। ঘন সান্ধ্য অন্ধকার, আর গলির ভিতরে কুয়াশা যেন চুপিসারে গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে। একটা পুরনো টিনের ছাউনি দেওয়া ঘর, যার ভিতর থেকে আসছে চাপা ফিসফাস। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। এই ঘরটাই হবে। দরজা জানলা বন্ধ, কিন্তু ভিতরে আলো জ্বলছে। চঞ্চু কোমরে থাকা ছোট্ট একটা আয়না বার করলো। দরজার নিচে সেটা গুজে ফেলে ভিতরের প্রতিফলন দেখতে লাগলো।
তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ভিতরে দুজন লোক বসে আছে, টেবিলের উপর ওই মানচিত্রটার মতো কিছু একটা, আর একটা একটা রিভলভার। আমার শ্বাস আটকে গেল। চঞ্চু পকেট থেকে মোবাইল বার করে চুপচাপ বদিদাকে লোকেশন পাঠিয়ে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই দরজার পাশের স্যাঁতস্যাঁতে দেয়ালটা ভাঙা, ওই পাশ দিয়ে ভিতরে ঢোকা যেতে পারে। চল, সাহস করে দেখি কি হচ্ছে। আমরা স্লো মোশনে ঘরের পাশ দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। দরজার উল্টো দিকে একটা কাঠের আলমারি, তার আড়ালে লুকিয়ে রইলাম। ভিতরে দুটো লোক, একজন মাঝবয়সী, কড়া মুখ, আর একজন লম্বাটে, চোখে কালো ফ্রেমের চশমা। তাদের মধ্যে কথোপকথন চলছিল। বিকাশ বাঁচলে আমরা শেষ। ওর কাছে আসল কোড আছে। মানচিত্র ছাড়া ওই জায়গায় যাওয়া মানে মৃত্যুর ফাঁদে পড়া। হ্যাঁ, আরও একবার চেষ্টা করতে হবে। ওকে বের করতে হবে লুকিয়ে থাকা জায়গা থেকে। আর যদি না পারি, তো শেষ ট্রেনটাই হবে ওর শেষ সফর। আমার পিঠে ঘাম জমছিল। চঞ্চু আমার কানে কানে বলল, ওরা খুন করতেও পিছপা হবে না। বিকাশকে যে করে হোক খুঁজে বের করতে হবে আমাদের, না হলে এই রহস্যের শেষ হবে ট্র্যাজেডিতে। দরজায় টোকা পড়তেই ঘরের লোক দুটো চমকে উঠল। একজন পিস্তল হাতে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। চঞ্চু আর আমি তখন ছায়া হয়ে পিছন দিয়ে বেরিয়ে এলাম আবার পাশের গলিটায়। ঠিক তখনই, তোমরা বাইরে এসেছো, ভালো করেছো। ওরা বিপজ্জনক। চলো, এখন যা করতে হবে সেটা অনেক ভেবেচিন্তে করতে হবে। বদিদা জানিয়ে দিলেন আমাদের হাতে সময় কম। বিকাশ যদি এখনও বেঁচে থাকে, তবে সেই কোড, সেই গুপ্ত মানচিত্র, সেই সোনার ইঙ্গিত সব কিছুই ওর সঙ্গে। আর যদি না বাঁচে, তাহলে ওই রহস্য চিরতরে হারিয়ে যাবে অন্ধকারের অতলে। বদিদা আমাদের নিয়ে ফিরলেন একটা ছোট্ট ক্যাফেতে। ভোর হতে তখনও ঘন্টা 2 বাকি। ক্যাফেতে কোনার টেবিলে বসে উনি মোবাইলে ঘাঁটছিলেন কিছু। হঠাৎই মুখ তুলে বললেন, তোমরা জানো, বিকাশের ব্যাপারটা যতটা সরল ভেবেছিলাম ততটা নয়। পুলিশের নজরদারি তালিকায় ছিল না, কিন্তু মিলেছে একটা অদ্ভুত ডায়েরি, যেটা উদ্ধার হয়েছে ওই স্টেশনের পরিত্যক্ত রুম থেকে। হ্যাঁ, আমি আর চঞ্চু চমকে তাকালাম। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি আমি আর না বাঁচি, তবে আমার গল্পটা কেউ একজন বলুক ঠিকঠাক। এই মানচিত্র, এই সংকেত, এ শুধু ইতিহাস নয়, এ হচ্ছে প্রতিশোধের রক্তাক্ত ফেলে আসা গল্প। মানে এই বিকাশ জানতো ওর মৃত্যু হতে পারে, কিন্তু কার বিরুদ্ধে প্রতিশোধ, আর কেন? এ ডায়েরি বিকাশের লেখা, তাতে সন্দেহ নেই। আর তাতে একটা লাইন বারবার এসেছে, শেখরদার ভুল আমি শুধরাবো, আমি থামবো না। শেখরদা? চঞ্চু মোবাইলে সার্চ শুরু করলো। একজন শেখর নাথ নামে প্রাক্তন প্রত্নতত্ত্ব বিভাগের অফিসার, যিনি 2002 সালে নিখোঁজ হয়ে যান একটা রহস্যময় অভিযানের সময়। কেসটা ধামাচাপা পড়ে গিয়েছিল। তখনই বুদ্ধিতা বলে উঠলেন, তোমরা বুঝতে পারছো তো, শেখরনাথ আর বিকাশের মধ্যে একটা সম্পর্ক ছিল। আর এই রহস্য শুধু একটা সোনার মানচিত্র নয়, এ হচ্ছে অতীতের গোপন ইতিহাস, যার সাথে জড়িয়ে আছে বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লোভ আর মৃত্যুর থাবা। আমার শরীর কাঁপছিল উত্তেজনায়। কি ছিল সেই অভিযানে? কোথায় হারিয়ে গিয়েছিল শেখরনাথ? আর কেনই বা বিকাশ মরিয়া ছিল সেই ভুল শুধরাতে? আমরা জানতাম আমাদের যাত্রা এখন সত্যিই শুরু, আর সামনে অপেক্ষা করছে এক মৃত্যুর ফাঁদ, যেখানে প্রতিটি পদক্ষেপ একটা করে সংকেত।
শীতল বাতাসে জানলার পর্দা দুলছিল। আমরা তখন বসে আছি শেখরনাথের পুরনো বাংলোর স্টোর রুমে। ধুলো আর পুরনো কাগজের গন্ধে ভরে গেছে চারপাশ। বদিদা তখনও তার চোখ দুটো ক্ষীণ আলোয় ঘোরাফেরা করাচ্ছিলেন। একটা দালিলিক কিছু খুঁজছেন, যেন জানেন কি চাই। এত পুরনো জিনিস, এখান থেকে আদৌ কিছু বেরোবে? যে ফাইলটা আমি খুঁজছি সেটা শেখরনাথ তার ছেলের মৃত্যুর পরের বছরই লুকিয়ে রেখেছিল। নিচে বাঁদিকে পিছনের তাকটায় খোঁজো। চঞ্চু এক লাফে পিছিয়ে এলো। পুরনো বাদামি রঙের একটা চামড়ার ফাইল। খোলার পরই আমাদের চোখ স্থির হয়ে গেল। অপারেশন ব্ল্যাক হক ৭৯ সাল। মিশনের নেতৃত্বে শেখরনাথ নিজে, একজন ভারতীয় গুপ্তচর, আরেকজন স্থানীয়, কোডনেম ত্রিনয়। ত্রিনয়? এই কোডনেমটা আগে কোথাও শুনেছি যেন, কিন্তু কোথায়? কেউ আসছে না তো? তোমরা ভুল জায়গায় ঢুকে গেছো। আমরা পিছনে ঘুরতেই দেখি একজন মুখ ঢাক লোক দাঁড়িয়ে, হাতে রিভলভার। তার চোখ দুটো, হ্যাঁ ঠিক সেই চোখ যে ট্রেনের কামরায় ঢুকে পড়েছিল রক্তমাখা হাতে। তুই ওই যাত্রী? তোমরা যা জানো সেটা জানতে কেউ চাইবে না। তুমি ত্রিনয় নাও, ত্রিনয়ের ছায়া মাত্র। কিন্তু আমাদের কাছে সময় আছে, আর তোমার কাছে আছে অতীতের রক্ত পতাকা। এবার সত্যটা বলো। সেই রাতে শেখরনাথের বাংলোর অন্ধকারে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা শ্বাস ফেলছিলাম গা ছমছমে এক ছায়ার ভিতর। সামনে যে খেলা শুরু হয়েছে তার নিছক কোনো রহস্য নয়, এটা একটা যুদ্ধ, সত্য আর প্রতারণার। সে রাতটা এখনো আমার স্মৃতিতে গেঁথে আছে। বদ্ধ ঘর, টান টান উত্তেজনা, আর সামনে দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী সে মুখোশধারী মানুষটা। ত্রিনয়ের নাম আমরা তখন প্রথমবার সত্যিকারের ভয় নিয়ে উচ্চারণ করছিলাম। তোমরা যা জানো সেটা জানার অধিকার কারণেই শেখরনাথ তো জানতো না পুরোটা। আমি ত্রিনয়ের ছাত্র, ওর কাজ অসমাপ্ত ছিল। মানে তোমার লক্ষ্য প্রতিশোধ? না, পূর্ণতা। যদি সত্যি ত্রিনয়ের উত্তরসূরি হও, তবে তুমি জানো ও প্রতিশোধে বিশ্বাস করতো না। ওর কাছে রাষ্ট্র ছিল ব্রহ্ম, বাকিটা মোহ। তুমি তাহলে সেই ছেলে শেখরনাথ যে চিঠিতে বলেছিল সেই চোখ দুটো সত্যের মতো ধারালো। আমরা থমকে গেলাম। লোকটা ধীরে ধীরে মুখোশ খুলল। এক মাঝবয়সী মানুষ, ক্লান্ত, কিন্তু চোখে জল জলে কিছু ছিল। অতীতে সত্য নাকি অপূর্ণ মিশনের গ্লানি? তুমি কে? রঘুপতি দাস, কোডনেম ছায়া। ত্রিনয়ের সঙ্গে ছিলাম আফ্রিকা মিশনে। শেখরনাথ আমাদের ফেলে পালিয়ে যায়, তারপর ত্রিনয় হারিয়ে যায়, আর তুমি ফিরে এসে খুঁজতে থাকো সত্য। অথচ লুকিয়ে রেখে গেলে শেখরনাথের ছেলের মৃত্যুর মূল কারণ। ওর মৃত্যু দুর্ঘটনা ছিল না, এটা আমি ডামি ট্রান্সফার ডেটা নিয়ে খেলতে গিয়ে ও মিস করেছে একটা সিগন্যাল, সেই ভুলেও মরেছিল। এটাই ছিল সেই শেষ ট্রেনের সংকেত। ভুলে যাওয়া, অজান্তে মুছে দেওয়া একটি সংকেত, যেটা কাঁপিয়ে দিয়েছিল কয়েকটা জীবন।
তোমরা যা খুঁজছিলে পেয়ে গেছো, বাকিটা ইতিহাস। আমার গল্প এখানে শেষ। আমরা দাঁড়িয়েছিলাম শব্দহীন ঘরে। বাতাসে ছিল শুধু একটা পুরনো ট্রেনের হুইসেল, যেটা অনেক আগেই থেমে গেছে। কিন্তু রহস্য এখানে শেষ নয়, কারণ রঘুপতির চলে যাওয়ার পর বদিদা তাকালেন সেই ফাইলটার দিকে আর বললেন, এখনো একটা সিগন্যাল বাকি। রঘুপতি দাসের চলে যাওয়ার পরও আমরা বসেছিলাম নিঃশব্দে। চুনচুর মুখে কেবল একটাই কথা, শেষে এসে যদি সবই জানা গেল, তবে এত রহস্য কেন? আর তখনই বদিদা হঠাৎ বলে উঠল, কারণ এটা এখনো শেষ নয়, একটা সিগন্যাল এখনো ডিকোড হয়নি। সেই পুরনো ট্রান্সফার ডেটার ফাইলটায় একটা কোড ছিল, ডামি কোড, টাইম স্ট্যাম্প 12:57 AM। কিন্তু ট্রেনটা থেমেছিল 12:48 AM। 9 মিনিটের এই ফারাকই ছিল রহস্যের মূল চাবিকাঠি। হ্যাঁ, মানে কেউ ইচ্ছে করে টাইম ম্যানিপুলেট করেছিল? ঠিক তাই, সিগন্যাল ম্যানিপুলেটেড ছিল। আর যার অ্যাক্সেস ছিল সেই সিস্টেমে, সে শুধু রঘুপতি না, আরও একজন ছিল, একজন যাকে এখনো আমরা চিনি না। বুধিদা ব্যাগ থেকে বার করলো একটা ছোট ডিস্ক, একটা ট্রেনের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ। এই ফুটেজ রঘুপতির ব্যাগে ছিল লুকোনো। সেই ডিস্ক চালানো হলো। দেখা গেল শেখরনাথের ছেলে ওঠে ট্রেনে, কিন্তু ঠিক মিনিট চারেক পর ওঠে আরেকজন, মুখ ঢাকা, চোখে সানগ্লাস। রঘুপতি না, কেউ একজন তাকে অনুসরণ করছিল। আর সেই দৃশ্যেই ক্যামেরা হঠাৎ ঝাঁকুনি খেয়ে বন্ধ। এই ক্যামেরা হ্যাক? না, কেউ ট্রেনের সেই কামরায় পাওয়ারে কেটে দিয়েছিল, অর্থাৎ হত্যাটা পূর্ব পরিকল্পিত ছিল। আর তখনই একটা নাম উঠে এলো সামনে, অভিষেক মজুমদার, শেখরনাথের এক্স অ্যাসিস্ট্যান্ট, গত 5 বছর ধরে নিখোঁজ। চঞ্চু গুগলে নামটা সার্চ করে দেখল, 3 মাস আগেও তার নামে একটা হোটেল বুকিং হয়েছিল শিলিগুড়িতে। আইডেন্টিটি ছিল নকল, কিন্তু ছবি ঠিক রঘুপতির পিছনে দাঁড়ানো সেই ছায়ামূর্তির মতো। শেষ ট্রেনের সংকেত আবার ফিরছিল ঘূর্ণিপাকে। আর এবার শুধু শেখরনাথ বা ত্রিনয় নয়, ঘটনার কেন্দ্রে চলে আসছিল অভিষেক মজুমদার। চলো, এবার শিলিগুড়ি যেতে হবে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 134113 फरक्का एक्सप्रेस मालदा। শিলিগুড়ি পৌঁছালাম এক ঠান্ডা কুয়াশাচ্ছন্ন সকালে। স্টেশনের চেনা কোলাহল আর সেই চিরচেনা গন্ধ বড্ড অপরিচিত লাগছিল আমাদের জন্য। এই শহর আমাদের জন্য ছিল এখন একটা রহস্যের মানচিত্র। বুঝিদা, আমরা তো জানি না কোথা থেকে শুরু করব যেখানে শেষ হয়েছিল সব, হোটেল সিলভার রক। সেখানে শেষবার দেখা গিয়েছিল অভিষেক মজুমদারকে। হোটেলে পৌঁছে রিসেপশন থেকে জানলাম একটা ফেক আইডি ব্যবহার করে মিস্টার শর্মা নামে রেজিস্ট্রেশন করেছিল সে। তবে তার ঘরে কেউ যেত না,
বাইরে থেকেও কারোর সঙ্গে যোগাযোগ করতো না, শুধু একজন মাঝে মধ্যেই দেখা করতে আসতো, এক অন্ধ বৃদ্ধ। অন্ধ? চোখ না থাকলেও কান ছিল ধারালো। ওই বৃদ্ধই হতে পারে তার সব কাজের বাহক। হোটেল রুমটা যেন একটা জাদুর বাক্স। দেয়ালে ঝোলানো এক নকল চিত্র, তাতে সূক্ষ্মভাবে খোদাই করা একটা ম্যাপ। আর সেই ম্যাপ আমাদের নিয়ে গেল এক পুরনো ব্রিটিশ আমলের বাড়ির দিকে। বাড়িটা এখন পরিত্যক্ত, তবে দরজায় ছিল নতুন তালা। চঞ্চু বুদ্ধি করে পিছনের দরজা দিয়ে ঢুকল। ভেতরে ছড়ানো অজস্র কাগজপত্র, ম্যাপ ও ট্রেন রুটের টাইমিং। বোধিদা, এই তো, এইখানে শেষ ট্রেনের সংকেত লেখা আছে। এটা রেকর্ড করা হয়েছিল 8 দিন আগের। তার মানে অভিষেক এখানেই ছিল, আর এখান থেকেই সে ট্রেনের সিগন্যাল সিস্টেমে হস্তক্ষেপ করত। বাড়ির এক কোনায় ছিল একটা ছোট ঘর, তাতে বসানো একটা পুরনো কম্পিউটার আর একটা ছোট বাক্স। বাক্সটা খুলতেই একটা পুরনো মোবাইল, একটা পেনড্রাইভ আর একটা রক্তমাখা রুমাল। এই রুমালটা রঘুপতির? মোবাইলে একটা ভিডিও ছিল। সেই ভিডিওতে অভিষেক নিজেই বলছে, আমি এক সময় বিশ্বাস করতাম দেশটা বদলাবে, কিন্তু এখন আমি নিজেই হয়ে উঠেছি এক প্রতিশোধ। ত্রিনয়, শেখরনাথ, রঘুপতি, এরা সবাই ছিল খেলোয়াড়, আমি শুধু তাদের শেষ করে দিলাম। বোধিদা, তাহলে এর মানে এই সবাইকে খুন করেছে অভিষেক? সে কি এখনো বেঁচে আছে? আর সে এখনো এখানে, আমাদের আশেপাশেই, এই শহরে কোথাও সে লুকিয়ে আছে। অভিষেক এখন কেবল একজন প্রতিপক্ষ নয়, সে এক অদৃশ্য সন্ত্রাস। আর এই শিলিগুড়িতেই হতে চলেছে শেষ খেলা। শিলিগুড়ি স্টেশন তখন ধীরে ধীরে নিস্তব্ধতার দিকে ঢলে পড়ছে। আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে অভিষেক মজুমদারের শেষ সংকেত পাঠানোর সূত্র মিলেছিল। হ্যাঁ বোধিদা, আজ কি অভিষেক ধরা পড়বে? ধরা পড়তেই হবে, কারণ ওর ফাঁদে এবার আমরা হাঁটছি না, আমরা ওকে ফাঁদে ফেলেছি। শেষ ট্রেন আসছে। বোধিদাস সাজানো ছক অনুযায়ী শেষ ট্রেনের একটি বগিতে আমরা আগে থেকেই ছিলাম। প্ল্যাটফর্মে এলো সেই অন্ধ বৃদ্ধ, কিন্তু এবার সে একা নয়, তার পিছনে দাঁড়িয়ে অভিষেক। ওই তো অভিষেক, থামো। তোমরা কিছু জানো না, আমি যা করেছি তা দেশের জন্য, সত্যের জন্য। সত্যের নামে তুই খুন করেছিস 3 জনকে। রঘুপতির মৃত্যুর ভিডিও পেনড্রাইভে আছে, সব প্রমাণ আমাদের হাতে। তাহলে এবার আমায় মেরে ফেলো, কারণ আমি আবার পালাবো না। অভিষেক মজুমদার, আপনাকে গ্রেপ্তার করা হলো। শেষ ট্রেন তখন দূর হয়ে যাচ্ছে। অভিষেক ধরা পড়েছে, কিন্তু বোধিদার চোখে ছিল এক অন্যরকম শূন্যতা। বোধিদা, তুমি চুপ করে আছো কেন? অভিষেক হেরে গেল, কিন্তু তার কথাগুলো, সেগুলো কি পুরোপুরি মিথ্যে? সত্যি, অভিষেক হয়তো ভুল পথ বেছে নিয়েছিল,
কিন্তু তার ভিতরের আগুন, সে জ্বলে উঠেছিল প্রশ্নের শিখায়। আমরা ফিরে চললাম, আর পিছনে রয়ে গেল শেষ ট্রেনের সংকেত, যা আর কখনো বাজবে না, কিন্তু আমাদের মনে রেখে যাবে এক দগদগে প্রশ্ন। এই ছিল শেষ ট্রেনের সংকেত। গল্প শেষ, কিন্তু রহস্যের গন্ধ থেকে যায়।